আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা বরিশাল বোর্ড 2016 অংশীদারি হিসাবে অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো আজকের অঙ্কটা কিন্তু সচরাচর অঙ্ক থেকে একটু ব্যতিক্রম, ঠিক আছে। এখানে চলতি হিসাব করতে হবে। তো চলতি হিসাবটা কিভাবে করতে হয় সেটা আমরা আরেকবার চোখ বোলানোর একটা সুযোগ পেয়ে গেলাম কিন্তু। তো আমরা প্রথমে এই অঙ্কটা আগে বিস্তারিত পড়ে বোঝার চেষ্টা করব, তারপরে আমরা প্রশ্নের অ্যান্সার করব, কেমন? তো দেখো কি দেওয়া আছে। আবুল ও বাবুল একটি অংশীদারি ব্যবসায়ী, দুজন অংশীদার 3:2 অনুপাতে লাভ ক্ষতি ভোগ করে। হ্যাঁ, দুইজন অংশীদার তারা 2:3 অনুপাতে লাভ ক্ষতি ভোগ করে, বা লাভ হোক বা ক্ষতি হোক যেটাই হোক, তারা ওই মোট লাভ বা ক্ষতিকে কি করবে, 5 ভাগ করবে। 5 ভাগ করে 3 ভাগ নেবে আবুল আর 2 ভাগ নেবে বাবুল। এটি হলো তাদের লাভ লোকসান আবন্টনের একটা অনুপাত, ঠিক আছে। এরপরে বলা আছে অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারগণ মূলধনের উপর বার্ষিক 10% হারে সুদ এবং বাবুলের বেতন বাবদ 4,500 টাকা পাওয়ার অধিকারী। তো 4,500 টাকা এটা মাসিক বলছে কিনা বাৎসরিক বলছে এটা কোনো উল্লেখ নাই। তো মাসিক যেহেতু উল্লেখ নাই, তাইলে এটাকে বাৎসরিক হিসেবে ধরতে হবে। কি হিসেবে ধরতে হবে? বাৎসরিক হিসেবে। এই 4,500 টাকা সে সারা বছরে বেতন পাইল, সারা বছর মিলে 4,500 টাকা বেতন পাইল। আর মূলধনের উপর দুজনেরই 10% হারে সুদ ধরতে হবে। বছরব্যাপী উত্তোলনের উপর ধার্যকৃত সুদ 400 টাকা ও আবুলের 400 টাকা, বাবুলের 400 টাকা। তাইলে দুইজনের ধার্যকৃত সুদ, উত্তোলনের সুদ কত টাকা হবে সেটা বলে দিছে। তো আমাদের এখানে আর ক্যালকুলেশন করার দরকার নাই। অংশীদারগণের উত্তোলন ও মূলধনের সুদ এবং বাবুলের বেতন হিসাবভুক্তির পূর্বে 30 জুন 2014 সালে নেট মুনাফার পরিমাণ দাঁড়ায় 25,800 টাকা। তাইলে এখানে অঙ্কটা হলো জুন টু জুলাই আর্থিক বছরে করতে হয়। অর্থাৎ এই বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে পরের বছরের জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই 1 বছর হিসাব করা হয়, ঠিক আছে। তো এটি যেহেতু জুন মাসের 14 সালের জুন মাসের 30 তারিখে হিসাব ক্লোজ করা হয়েছে, তো এই পর্যন্ত আমাদের হিসাব দেখতে হবে। তো মূলধন দেওয়া রয়েছে 1/7/2013, অর্থাৎ জুলাই মাসের 2013 সালে জুলাই মাসের 1 তারিখে মূলধন দেওয়া ছিল আবুলের 30,000 টাকা আর বাবুলের দেওয়া রয়েছিল 10,000 টাকা। ওকে, তো এদের এই টাকার উপর 10% করে সুদ দিতে হবে। যেহেতু বছরের শেষ হলো 30 জুন 2014, আর তাইলে বছরের শুরু হবে 1 জুলাই 2013, তাইলে এটা প্রারম্ভিক। এটা কি প্রারম্ভিক? চলতি হিসাবের প্রারম্ভিক দেওয়া রয়েছে কত? 1280 টাকা। আবুলের ক্রেডিট পাশে দেওয়া রয়েছে, ক্রেডিট জেড দেওয়া রয়েছে, আর বাবুলের দেওয়া রয়েছে ডেবিট 500 টাকা। হ্যাঁ, এখানে ক্রেডিট, আর আবুলেরটা ক্রেডিট আর বাবুলেরটা ডেবিট, চলতি হিসাবের প্রারম্ভিক জেড। বছরব্যাপী উত্তোলন আবুলের 12,000 টাকা, বাবুলেরও 12,000 টাকা, ঠিক আছে। ক নম্বর প্রশ্ন বলছে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। কি করতে বলছে? অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। তো অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত যে করব, এখানে যেহেতু ক নম্বর প্রশ্নে মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে, সেহেতু আমাদের এখানে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব করতে হবে, ঠিক আছে। এই প্রশ্নটার কারণে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম একটু ব্যতিক্রম আছে, কারণ অংশীদারগণের মূলধন হিসাব প্রথমেই তুমি ক নম্বরেই করবা। তাইলে এই যে বেতন রয়েছে, সুদ রয়েছে, তারপরে হলো তোমার উত্তোলনের সুদ, মূলধনের সুদ, এগুলো সমন্বয় করতে হবে, বন্টন করে তারপর মূলধন হিসাব করতে হবে। তো অনেক বড় হয়ে যায়। এটা তো গ নম্বর প্রশ্নের অ্যান্সার বা খ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়, তাই না? ক নম্বর প্রশ্নের অ্যান্সার হয় না। তো এই জন্যে এটাকে ক নম্বর প্রশ্নে আমাদের কি করতে হবে, যে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব করতে হবে। তো স্থায়ী পদ্ধতিতে যখন মূলধন হিসাব করব, তখন এই প্রারম্ভিক মূলধন আর যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে, সেই মূলধনগুলো যোগ করব, তাছাড়া আর কোনো কিছুই নিয়ে আসবো না। যেমন যে তোমার হলো বেতন থাকে, তারপরে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, তারপরে হলো তোমার মুনাফার অংশ, এই বিষয়গুলো আর আসবে না স্থায়ী পদ্ধতিতে। তাহলে স্থায়ী পদ্ধতিতে ব্যালেন্স সিডি প্রথমে আমরা ব্যালেন্স বিডি হিসেবে লিখব। মূলধনের ব্যালেন্স বিডি কত রয়েছে? আবুলের রয়েছে 30,000 টাকা, বাবুলের
রয়েছে 10,000 টাকা। তো এটা আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হিসেবে 30,000 আর 10,000 টাকা বসাইয়ে দিলাম। আর যেহেতু কেহ কোনো অতিরিক্ত মূলধন নিয়ে আসে নাই, তাহলে এটাই আমাদের জের হবে। তো ক্রেডিট পাশেরটা ডেবিট পাশেও যোগ করে নামাই দেব কত, 30,000, 10,000 টাকা হবে। তো এটি ডেবিট পাশে কিন্তু একটা টাকাও বসলো না, তাইলে ডেবিট পাশে ব্যালেন্স সিডি ওই 30,000 আর 10,000 টাকা করেই হবে। ঠিক আছে, এটা কিন্তু বছরের শেষে ব্যালেন্স সিডি হয়, তাই না, আমরা জানি। তো 2014 সালে জুনের 30 তারিখে এই ব্যালেন্স সিডি হলো 30,000 আর 10,000। তো 2014 সালে জুলাইয়ের 1 তারিখে ব্যালেন্স বিডি হবে 30,000, 10,000 টাকা। ক নম্বর প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। ওকে, খ নম্বর প্রশ্ন বলছে যে অংশীদার গণের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। তাহলে বিশদ আয় বিবরণী অনুযায়ী নেট লাভ দেওয়া রয়েছে 25,800 টাকা। এই যে বলেছিল এখানে 25,800 টাকা। হ্যাঁ, এখানে কিন্তু 25,800 টাকা বলে দিয়েছে, তাহলে আমরা সেটা বসাইলাম 25,800 টাকা। ওকে, এরপরে আমাদের কাজ করতে হবে ডেবিট পাশে অংশীদারদের চলতি হিসাব। যেহেতু আমাদের গ নম্বর প্রশ্ন বলছে চলতি হিসাব প্রস্তুত করো, তাহলে এই জিনিসগুলো, এই আইটেমগুলো চলতি হিসাবে যাবে দেখি আমরা এখানে অংশীদারদের চলতি হিসাব লিখবো। হ্যাঁ, মূলধন হিসাব দরকার নাই, মূলধন হিসাব তো করতে বলে নাই, এই জন্য আমরা এখানে অংশীদারদের চলতি হিসাব লিখবো। চলতি হিসাব লিখে প্রথমে মূলধনের সুদ লিখবো। তো মূলধনের সুদ বলা আছে 10% করে, তাই না, সবার উপর 10% করে। তাহলে 30,000 টাকা 10%, 3,000 টাকা, 10,000 টাকা 10%, 1,000 টাকা। তাহলে 30,000 টাকা আর 1,000 টাকা দুইটা যোগ করলে কত হবে, 4,000 টাকা বসাই দিলাম। বাবুলের চলতি হিসাবে বেতন রয়েছে 4,500 টাকা। ওকে, ডেবিট পাশে কাজ শেষ। ক্রেডিট পাশে আসবে উত্তোলনের সুদ। তাহলে অংশীদারদের চলতি হিসাব এখানে ব্র্যাকেটে লিখতে হবে উত্তোলনের সুদ। কি লিখতে হবে, উত্তোলনের সুদ লিখতে হবে। উত্তোলনের সুদ লিখতে হবে। তাইলে উত্তোলনের সুদ লিখতে হবে। তাহলে আবুলের কত, 400 টাকা, বাবুলের 400 টাকা। এরা কিন্তু বলেই দিছে উত্তোলনের সুদ কত টাকা ধরতে হবে, বলেই দিছে। তো দুইটা যোগ করলে কত হবে, 800 টাকা। এবার আমাদের কাজ হলো 25,800 আর 800 যোগ করলে কত হবে, 26,600। এই 26,600 ডেবিট পাশেও লিখতে হবে। তো ডেবিট পাশে 26,600 থেকে এই 4,500 আর 4,000 বাদ দিলে কত হবে, 18,100 টাকা। এই 18,100 টাকাকে আমাদের বন্টন করতে হবে। কিভাবে বন্টন করব, এই যে অনুপাত যে দেওয়া রয়েছে, কত অনুপাত দেওয়া রয়েছে, 3:2 অনুপাত। মানে যোগফল করলে কত হবে, অনুপাতে 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে এই যে 18,100কে 5 দিয়ে ভাগ করব, ভাগ করে যে রেজাল্টটা হবে সেটার সাথে 3 দিয়ে গুণ করলে 10,886 টাকা হবে, যেটা আবুলের মুনাফার অংশ। আর তারপরে এই 18,100কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে যে রেজাল্টটা হবে 7,240 টাকা, এটি হবে বাবুলের মুনাফার অংশ। ঠিক আছে, তো এটি ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা রাখি বুঝতে পারছো। এরপরে গ নম্বর প্রশ্নটা বলা আছে অংশীদার গণের চলতি হিসাব প্রস্তুত করো। তো চলতি হিসাবের এই যে জের দেওয়া রয়েছে প্রারম্ভিক জের, এই প্রারম্ভিক জেরটা আগে বসাবো। মূলধন হিসাবের মতোই কিন্তু ঘর, তাইলে লিখতে হবে অংশীদারদের চলতি হিসাব। ঠিক আছে, আবুল ও বাবুলের চলতি হিসাব। তাহলে প্রথমে ব্যালেন্স শিটে বাবুলের 500 টাকা ডেবিট পাশে ছিল ডেবিট জের, আর আবুলের ছিল ক্রেডিট জের 1280 টাকা। তাইলে ক্রেডিট পাশে ব্যালেন্স শিট দিয়ে লিখে দিলাম 12,800 টাকা। এখানে জানুয়ারি হবে না, এটা জুলাই হবে। কি হবে, জুলাই হবে। এটা আমাদের জুলাই হবে। জুলাই হবে, এটা জুলাই হবে, জুলাইয়ের 1 তারিখে। এরপরে আমাদের কাজ হলো যে উত্তোলনটা বসাই দিতে হবে। তো উত্তোলন আমরা জানি ডেবিট পাশে বসাইতে হয়। তো এটা 2014 সালে জুনের 1 তারিখে বসাইতে হবে। জুনের 30 তারিখে বসাইতে হবে। 12,000 টাকা 12,000 টাকা, দুইজনে 12,000 বলা ছিল উত্তোলন, তাই না। এই যে এখানে তোমাদের এই চার্টে দেওয়া ছিল বছরব্যাপী উত্তোলন 12,000। ওকে, তাহলে আমরা 12,000 বসাই দিলাম। এরপরে আমাদের কাজ হলো লাভ লোকসান আবন্টন থেকে নিয়ে আসা। তো ডেবিট পাশেটা ওই যে মূলধনের হিসাবের মতোই। তো ডেবিট পাশে এই যে মূলধনের সুদ ও বেতন আর মুনাফার অংশ, এই তিনটা আসবে। তাহলে এটা আমরা 2014 সালের জুনের 30 তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব দিয়ে মূলধনের সুদ 3,000 টাকা, আবুলের আর বাবুলের 1,000 টাকা, বেতন ছিল শুধু বাবুলের ছিল 4,500 টাকা, মুনাফার অংশ আবুলের ছিল 10,860 টাকা আর বাবুলের ছিল 7,240 টাকা। এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে ক্রেডিট পাশের লাভ লোকসান আবন্টনে ক্রেডিট পাশের এন্ট্রি নিয়ে আসতে হবে। তো ক্রেডিট পাশে শুধু উত্তোলনের সুদ রয়েছে, নেট লাভ কিন্তু আসবে না। নেট লাভ কারণ মুনাফার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, এই জন্য নেট লাভ আসতেছে না। ঠিক আছে, উত্তোলনের সুদ তাইলে দুইজনের কত কত রয়েছে, আবুলের 400 টাকা রয়েছে, বাবুলের 400 টাকা রয়েছে। হ্যাঁ, এখন আমাদের কাজ হলো
হলো জের নামানো। তো আমরা কি করব, প্রথমে আবুলের জের নামাবো। তো আবুলের ক্রেডিট পাশে জের যোগ করলে কত হয়, 15,140 টাকা। তো ডেবিট পাশে যোগ করে দেখব 15,140 টাকা হয় না, কম হয়, তাহলে দুই পাশের যোগফল এটাই হবে 15,140 টাকা। তো ডেবিট পাশে যেহেতু কম, তাহলে কত টাকা কম আছে সেটা একটু দেখে নিই। 15,140 টাকা থেকে 400 আর 12,000 বাদ দিলে 2,740 টাকা থাকে। এটি হলো ব্যালেন্স সিডি আবুলের। হ্যাঁ, এরপর হলো বাবুলের আমরা ক্রেডিট পাশে যোগ করবো আগে 1,000, 4,000, 500, 7,000 এগুলো যোগ করলে 12,900 টাকা হয় না, 12,900 টাকা হয় না, কম হয়ে যায়। তো ডেবিট পাশে যোগ করলে কিন্তু 12,900 টাকা হয়, কি হয় 12,900 টাকা। তো 12,900 টাকা যেহেতু ডেবিট পাশে হয়েছে, তাহলে ডেবিট ক্রেডিট দুই পাশে লিখবো, মানে যে বড় যোগফলটা উভয় পাশে লিখতে হবে। তো এবার কম পড়লো কোন পাশে, ক্রেডিট পাশে। তাইলে ক্রেডিট পাশে কত টাকা কম পড়ছে, 12,900 থেকে এই যে 7,240, 4,500 আর 1,000 বাদ দিলে 160 টাকা হয়। এই 160 টাকা হলো কম পড়েছে। তো 160 টাকা ব্যালেন্স সিডি হিসেবে দেখাই দেব। তো আমরা জানি ব্যালেন্স সিডি যে পাশে থাকবে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি হবে। তো এটি যেহেতু 30 জুনে ব্যালেন্স সিডি হয়ে গেল, তাইলে আমাদের এটা জুলাইয়ের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে বাবুলের ঘরে ডেবিট পাশে। ঠিক আছে, আবার এদিকে দেখো আবুলের সিডি রয়েছে ক্রেডিট পাশে, তাইলে এটা ডেবিট পাশে কি হয়ে, সরি আবুলের সিডি রয়েছে ডেবিট পাশে, তাইলে এর ক্রেডিট পাশে বিডি রয়ে যাবে কত, 2,740 টাকা। ওকে, এটাই ছিল বরিশাল বোর্ড 2016 আলোচনার বিষয়। আশা রাখি তোমরা অঙ্কটাকে বুঝতে পেরেছো। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাই দিবা। আর কারোর কোনো অধ্যায় বা কোনো চ্যাপ্টারে যদি ভিডিও লাগে তাহলে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আর হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওগুলো শেয়ার করবা অবশ্যই। তোমাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, তোমাদের সবার ভবিষ্যৎ সুন্দর হোক আর তোমরা সবাই সুস্থ থাকো সে কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।